এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন বেলামের প্রেজেন্স ফুটবল মেনিয়া। আজ আমি নুসরাত জেরিন। দর্শক, আজ রাত থেকেই শুরু হতে যাচ্ছে নক আউটের খেলা। কে জিতবে, কে জিতে নেক্সট রাউন্ডে যাবে এবং কে হেরে আসলে বিদায় নেবে এই টুর্নামেন্ট থেকে, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, যেখানে আসলে সবাই থাকতে চায়, ফাইনালের অধরা ট্রফিটা সবাই নিতে চায়। সেই ম্যাচগুলো নিয়ে কথা হবে, আলোচনা হবে। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাহবুব হোসেন রক্সি, ফর্মার প্লেয়ার, কোচ, অ্যানালিস্ট, জার্নালিস্ট। রক্সি ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। সব কিছু মিলে শুরু হয়ে গেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ আমরা আরও আগেই কথা বলেছি, এই যে উন্মাদনা, এই যে জোশ এবং খ্যাতি, সব কিছু মিলে এত ক্রেজ, এত টাফ। এবং বাংলাদেশের দর্শক কিন্তু দুই ভাগে ভাগ হয়ে রয়েছে, বারবারই একই জিনিস হচ্ছে। আর্জেন্টিনা জিতলে ব্রাজিলকে পৌঁছেছে, ব্রাজিল জিতলে আর্জেন্টিনাকে। এটা একটা মজা, কিন্তু এটা জানি একটা শেষ পর্যায়ে আবার না চলে যায়, এই পর্যন্ত থাকলেই ভালো। আর পরীক্ষিত যে টিমগুলি নিয়ে চিন্তা করা হয়েছিল, ওয়ার্ল্ড কাপ নিয়ে যে আমরা কথা বলেছি এর আগেও, এবার কিন্তু 48টা দেশ, তার মধ্যে 32টা, 12টা টিম অলরেডি দেশে ফেরত গিয়ে চলে গেছে। 16টা 32টা হলে 16টা হবে, যেহেতু 8 আর ওদিকে 10, 16। তো এই জায়গা থেকে যদি আমরা প্রস্তুতিটা চিন্তা করি, এখনই কিন্তু ডু অর ডাই ম্যাচ। প্রত্যেকটা গ্রুপ থেকে যারা খেলে জিতবে তারাই থাকবে, আর যারা হারবে তারা বিদায় হবে বাড়িতে। তো এখানে কিছু জায়গায় ফরমেশনে এবং এই স্ট্রাকচারগুলো যেভাবে তৈরি করা হয়, দুটো গ্রুপ করে হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আমরা যে আমাদের সবার প্রিয় আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে এত মারামারি করছি, তারা যদি ঠিকঠাক মতো তাদের গ্রুপ পর্যায়ে জিতে 16 থেকে 32 থেকে 16 থেকে 8-এ আসে, পরে যে দেখা হবে কিন্তু কোয়ার্টার ফাইনালে যে এতে দেখা হয়ে যেতে পারে। দুটো টিমের মানে এমন একটা অনেক বছর পরে এমন একটা পসিবিলিটি রয়েছে যদি তারা অ্যাজুজুয়াল তাদের গ্রুপ থেকে জিতে এবং নকআউট পর্বগুলো পেরিয়ে আসতে পারে। এবং আজকে যেটা নিয়ে চিন্তা করা হচ্ছে, বা আমরা যেটাকে সবচেয়ে বড় অ্যাপসেট বলেছি আমার দৃষ্টিকোণ থেকে, যেহেতু ফুটবল আমি দেখি, সেখানে বড় দেশ এবং বড় নামের বিচারে করলে উরুগুয়ের মতো টিম এবার কিন্তু আপসেট রেজাল্ট করেছে। সেখানে আবার চমক আছে কোপে ভার্দে এবং কাবো ভার্দে এবং ডিপিআর কঙ্গো, ডিপিআরই বলে। এই দুটো টিম কিন্তু এবার নতুন এসে চমক দেখেছে, যেখানে এশিয়ার দুটো টিম ছিল, উজবেকিস্তান এবং জর্ডান, তারা তেমন কিছু করতে পারেনি। কিন্তু আফ্রিকার ওই দুটো দেশ, ওই মহাদেশ থেকে, কেবো ভার্দের কথাই যদি আমরা, ফর দ্য ফার্স্ট টাইম তারা ওয়ার্ল্ড কাপে আসলো এবং এসে নক আউটে, হু কুড হ্যাভ থট। তারপরে আবার 3টা ম্যাচে তারা ড্র করে 3 পয়েন্ট নিয়ে এতটাই লাক ফেভার। লাস্ট ম্যাচে না তারা একটা গোল দিতে দিয়েছে, মানে 0-0 হোয়াটস রং উইথ ভোজিনা, মানে তিনি খেলছেন এবং তার টিমের সবচেয়ে এক্সপেরিয়েন্স এবং ক্যাপ্টেন হিসাবে সেই টিমটিকে নিয়ে এসেছে। এবং ওয়ার্ল্ড কাপের আগেও সে খেলবে বা আসবে ওয়ার্ল্ড কাপ নিয়ে তাকে চিন্তাই করেনি। সেই কোচ তাকে নিয়ে আসা হয়েছে যে ও আর খেলবে না, তাকে রিটায়ারমেন্ট থেকে নিয়ে এসে খেলেছে। এবং সে আক্ষেপ এবং ওয়ার্ল্ড কাপে তার যে প্রেজেন্টেশন এবং অন্যান্য যে টিম, দুটো বড় টিমের সাথে এগেনস্টে এত ভালো ফুটবল খেলেছে, ম্যান অফ দ্য ম্যাচ তাকে দেওয়া হয়েছে। তো এটা আসলে ফুটবলের বিউটি কিন্তু এটাই, আনসার্টেন। সবাই মনে করে যে র্যাঙ্কিংয়ে এবং বড় দেশ, বড় টিম, আমি জিতবো, এটা না। ফুটবল যে প্রেজেন্ট ইন দ্য টিম এন্ড ফিল্ড, সেই দিন যে গুড পারফরমেন্স করবে এবং বেটার, তারই পক্ষে রেজাল্ট হবে। আমরা সেটা দেখেছি পুরো টুর্নামেন্টের এই গ্রুপ স্টেজেই, কিন্তু তাই দেখেছি যে এখানে ফিফা র্যাঙ্কিং এ ওয়ার্ল্ড কাপ শুরুর আগে স্পেন ছিল সেকেন্ড পজিশনে। সেই স্পেনকে কি এখন আমরা খুঁজে পেয়েছি? আমার মনে হয় তারা নিজেরাও খুঁজে পায়। ওরা যেভাবে এসেছিল টিম র্যাঙ্কিং এ, চিন্তা করেছে গুগল থেকে সার্চ দেওয়ার পরে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি, যেহেতু ইউরো নিয়ে চিন্তা করা হয়, ইউরোতে সবচেয়ে বেশি ফেমাস এবং বেটার টিম হিসাবে স্পেন আবির্ভূত হয়। কিন্তু প্রথম ম্যাচে ওরাও হোঁচট খায় এবং আস্তে আস্তে স্পেনকে এখন পর্যন্ত ওই খেলার চিন্তা করেনি। তারা হয়তোবা নেক্সট পরের দুটো ম্যাচে জিতে এসেছে, বাট স্পেন যে ফুটবল খেলে সেটা কিন্তু মিসিং। এখন পর্যন্ত মিসিং, এবং সেটা আসলে দেখা যাবে। এবং অনেক টিমই আমরা যদি চিন্তা করি, সেখানে হলো পর্তুগালকে আমরা চিন্তা করেছি অনেক বেটার টিম ডেপথ অনেক বেটার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল পাচ্ছে না, মিডফিল্ডার তাদের রয়েছে। সেই টিম নিয়ে তারা কেন গোল করতে পারেনি প্রথম ম্যাচে, সেকেন্ড ম্যাচে গোল করেছে, থার্ড ম্যাচে কিন্তু আবার গোল করতে পারেনি কলম্বিয়ার সাথে, কালকেই রাতে ছিল। তো এই চ্যালেঞ্জগুলি আসলে ওয়ার্ল্ড কাপের অনেক বড় একটা ইতিহাস বলে, বা রেকর্ডের খাতায় চলে যাচ্ছে, প্রতিদিনই রেকর্ড হচ্ছে। আমরা লাস্ট ম্যাচ যদি চিন্তা করি, মেসি, আর্জেন্টিনা ভক্ত সবাই আর্জেন্টিনাকে নিয়ে চিন্তা করেছে। সে আর্জেন্টিনা কোচ তাদেরকে রেস দিয়েছে, তার টিমকে পরে রেখেছে, পরে স্টেডিয়াম
পুরো দর্শক মিলে তখন তারা মেসিকে খুঁজছে। রাইট 70 মিনিটের সময় তাকে নামানো তাকে হয় আসলে নামাতেই হলো, কোচ আন্ডার বাধ্য প্রেসার। হলো। হ্যাঁ, 20 মিনিটের জন্য নামিয়েছে, কিন্তু মেসি জাদু এবং মেসি যে ট্যালেন্ট, এক্সেপশন, ওয়ার্ল্ড ডিফারেন্স প্লেয়ার, সে তার আর সেট পিস থেকে সেই গোল করে দেখিয়ে দিয়েছে। মানে সে যে গ্রেটেস্ট, হোয়াই হি ইজ গ্রেটেস্ট, সেটা আরো একবার প্রমাণিত হলো। মানে ফর 20 মিনিটস সে মাঠে আসলো, সে গোল করলো, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। এবং আজকের ম্যাচ যদি আমরা চিন্তা করি, প্রথম ম্যাচ হলো কানাডা এবং সাউথ আফ্রিকার মধ্যে। সাউথ আফ্রিকা টিম যখন আমরা র্যাঙ্কিং এ বা গ্রুপে যেটা দেখছিলাম, যে সেই টিম কিন্তু যাওয়ার মতো টিম না। ওরাও প্রথম 2 ম্যাচ হেরে, হ্যাঁ, মেক্সিকোর গ্রুপে ছিল, প্রথম ম্যাচে হারে। এবং লাস্ট ম্যাচে যেটা ওদের অ্যাডভান্টেজ ছিল, আমরা সাউথ কোরিয়াকে, এশিয়া থেকে জাপান, তারপর সাউথ কোরিয়াকে, এবং আমরা টপ পজিশনে রাখতাম, পরাশক্তি এবং বেটার ফুটবল এবং অনেক ভালো ফুটবল খেলে। সেখানে তারা লাস্ট ম্যাচ সাউথ কোরিয়াকে হারিয়েছে। সাউথ কোরিয়াকে 1 গোল করে ফেলে। কোরিয়ার গোল খেয়ে ওই গোল আর শোধ করতে পারে না। 3 পয়েন্ট আর ওদের 4 পয়েন্ট, ওরা কোয়ালিফাইড করে 3 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এ ছিল। কিন্তু কালকের ম্যাচে যদি চিন্তা করা হয়, লাস্ট ম্যাচ ছিল আলজেরিয়া এবং অস্ট্রিয়া, এরা দুইজনই 3-3 গোলে ড্র করার পরে দুটো টিমই কোয়ালিফাইড করে। এখান থেকে এশিয়ার দুটো টিম, ইরান এবং সাউথ কোরিয়া বের হয়ে যায়। তো এই অবস্থা থেকে এখন পর্যন্ত চলছে আর কি ফুটবল। আপনি বাট কি মনে হয় আজকে যেহেতু একটু পরেই খেলা, 11টা বাজেই খেলা, সেখানে সাউথ আফ্রিকা রয়েছে এবং কানাডা রয়েছে। কানাডাতে ফর দ্য ফার্স্ট টাইম তারা ফুটবলকে ইন্ট্রোডিউস করছে। আমরা জানি সকার এবং রাগবির দেশ, সেই মানে কানাডা এসে স্বাগতিক দেশ হয়ে তারা নক আউটে চলে গেছে। কোনোদিন আমরা কল্পনাও করতে পারিনি। এটা ফিফার একটা বড় প্রাপ্তি বলা চলে। যেসব দেশ হোস্ট হচ্ছে তারা কিন্তু অ্যাডভান্টেজ। হ্যাঁ, মেক্সিকো, ইউএসএ কিন্তু অনেক বেটার টিম। কানাডা নতুন অবস্থায়, এবং কানাডা তাদের বহির্বিশ্বে যেহেতু প্লেয়ার ইউরোপে যা খেলে সেখান থেকে কালেক্ট করা, এবং একটা টিম কম্বিনেশন খারাপ না, ওরাও বেটার টিম। ফার্স্ট ম্যাচ ওরা ভালো খেলেনি কিন্তু জিতেছিল। তো সেই থেকে চিন্তা করলে কানাডা আর আজকে সাউথ আফ্রিকা হোস্টের যে অ্যাডভান্টেজ এবং দর্শক যে সেটা অ্যাডভান্টেজটা তারা পাবে, এবং আজকে তারা ভালো ফুটবল খেলবে। আসলে 32 সবাই ভালো ফুটবল খেলে। কিন্তু সাউথ আফ্রিকা অনেক বেশি ফিজিক্যাল ফুটবল খেলে থাকে। ফার্স্ট ম্যাচেই তো 3টা তারা রেড কার্ড খেলো, হিস্ট্রি গড়ে সেই জায়গা থেকে। হ্যাঁ, আবার তারা সেই প্লেয়ার কিন্তু গ্রুপ পর্যায়ে যারা রেড কার্ড খেয়েছে তারা কিন্তু এখন আবার 32-তে ইন করছে, তারা এই শক্তিটা পাচ্ছে। এখন ওদের ওই শাস্তি ওখানে শেষ, এখন নতুন করে 32 এবং 16-এ। তো সাউথ আফ্রিকাকেও ছেড়ে দেওয়া যাবে না, কারণ এই ম্যাচগুলো কম্পিটিটিভ, কাছাকাছি দুটো টিম, বেটার সুযোগ যারা তৈরি করতে পারবে এবং ওখানেই যারা ফিনিশ করবে তাদেরই সুযোগ থাকবে। এবং এইসব ম্যাচ খুব হাড্ডাহাড্ডি, এবং দেখা যায় 1 গোলই তাদেরকে রিসিভ করলে সেটা ভালো ডিফেন্ডিং করে জিতে আসার প্রবণতা থাকবে। তো সেই জায়গা থেকে সাউথ আফ্রিকা আসলে কানাডার জন্য একটা চ্যালেঞ্জ ছুড়বে। এবং ওরা যেটা করেছে কোরিয়ার এগেনস্টে, হ্যাঁ, লো ডিফেন্ডিং ব্লক এবং ফিজিক্যালি অনেক টাফ খেলে। হ্যাঁ, টেম্পো ইজ দিস টিমে, এবং 5-4-1 ব্লকিং বেশি, এখান থেকে কাউন্টার অ্যাটাকে যাবে। আর কানাডা তো একটু অ্যাটাকিং ফুটবল খেলে এবং তারা জেতার জন্যই খেলবে, এবং তারা সেই অ্যাডভান্টেজটা থাকবে, এবং সেটা সুযোগ আসবে টিমে। এটাকে ইউটিলাইজ করার জন্য প্রসেস করতে হবে, এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারলেই টিম তখন একটা রেজাল্ট পাবে। সেটাই দেখার বিষয়। এক কথা হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে যে আজকে প্রথম স্কোর যারা করতে পারবে, খেলার মানে মোস্টলি লাকটা আসলে তাদের উপরেই ফেভার করবে। কি এরকম মনে হচ্ছে? আসলে ফুটবল এরকম কিছু না। অনেক প্রতি ম্যাচে দেখা গেছে যে 2 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, 12 মিনিটে গোল পেয়ে গেছে। তারা ওই যে গোল পাওয়ার পরে কি খেলতে হবে সেটা কিন্তু প্ল্যানিং কোচের। হ্যাঁ, আপনি যদি 10 মিনিটে গোল পান, বাকি 80 মিনিট কিভাবে ঠেকাবে? আর যখনই টিম ডিফেন্ডিং এ যায় তখন কিন্তু তাদের মিস্টেক বেশি হয়। হ্যাঁ, অ্যাটাকিং টিমের এই সুযোগগুলি পেয়ে যায়। তো আর্লি গোল করলে তাদের জেতার সম্ভাবনা একটু কম থাকে আমাদের ফুটবল পরিবেশে, কোচরা যেটা চিন্তা করি। কারণ তখন অপোনেন্ট টিম তারা অল আউট আসে, কারণ তাদের আর হারানোর কিছু নাই, তাদেরকে ওইখানে যেতেই হবে। তাহলে তারা অনেক বেশি অ্যাটাক খেলে। তো এইখান থেকে তারা আবার মিস্টেক করে এবং গোল পেয়েই যায়। হ্যাঁ, যে কালকের প্রমাণটা এরকম। যদি আমরা আমাদের স্বাগতিক এশিয়ান টিম উজবেকিস্তানকে নিয়ে চিন্তা করছি, কঙ্গো কিভাবে আসছে। কঙ্গো তো ওরা 68 মিনিট পর্যন্ত ঠেকিয়ে রেখেছিল, তারপরে আর রাখতে পারেনি। কিন্তু অল আউট ফুটবল খেলতে খেলতে ওই জায়গায় তারা 3 গোল খায়। হ্যাঁ, তো এইটা আসলে ডিফেন্ডিং করে ফুটবল জেতা যায় না। আপনাকে ফুটবল জিততে হলে পরিভাষাই হলো অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। রাইট, মানে যারা ডিফেন্সিভ ফুটবল খেলে, অন্তত এবারের ওয়ার্ল্ড কাপে মনে হচ্ছে এই ট্যাকটিক্সটা কোনোভাবেই কাজে লাগছে না, যদি না ভালো একটা অ্যাটাকিং হয়। পরের আলোচনায় যাব। ব্রাজিলের ম্যাচ রয়েছে কালকে, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে নেই। দর্শক, আপনারা দেখছেন বেলামের প্রেজেন্স ফুটবল মেনিয়া, নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জারিন বেলামের প্রেজেন্স ফুটবল ম্যানিয়া। রক্সি ভাই ছিলাম আলোচনায়, যেহেতু কথা হচ্ছে রাউন্ড অফ 32 নিয়ে। আমার মনে হয় গতকালকের ম্যাচ কি হয়েছে সেটার আলোচনায় আমাদের শেষ। পাস্ট ইজ পাস্ট, আমরা কি হতে পারে 32 পেয়ে গেছি এবং ফিকচার অলরেডি মানে বেস্ট 32 চলে আসছে। এখানে 16 কার সাথে খেলবে সেটাও দাঁড়িয়ে গেছে। এবং আমরা যেটা পেয়েছি সেখানে দুটো বড় ম্যাচ আমরা যদি চিন্তা করি, ব্রাজিল এবং জাপানের ম্যাচটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এরপরেই কিন্তু আছে মরক্কো এবং নেদারল্যান্ড। হ্যাঁ, মানে সমসাময়িক টিমের যে ফাইটিং। আমি তাহলে শুরুতে আপনার পিছনে ব্রাজিলের জার্সি আছে, তো আমার মনে হয় ব্রাজিলের ভার্সেস জাপানের ম্যাচটা নিয়ে চলে যায়, কারণ আমাদের দেশে ব্রাজিলের সমর্থক অনেক রয়েছে এবং জাপানকে আমরা জানি আন্ডারডগ টিম, মানে এনি টাইম এনিথিং কুড হ্যাপেন। জাপানকে এশিয়ার ব্রাজিল বলা হয় এবং যেভাবে তাদের তৈরি হওয়া, এবং জাপানের বেশ কিছু প্লেয়ার ইউরোপে বেশ জায়গায় লিগ খেলে, জার্মান, স্পেন, ফ্রান্সের, যার জন্য ওদের টিম কম্বিনেশনটা বেটার ফুটবল। কারণ ইউরোপের টাচ এবং এখন যে কোচ আছে সে কিন্তু জাপানের ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার এবং সে প্লেয়ার থেকে কোচ হয়েছে, সেটা লোকাল হিসাবে অনেক বেশি সক্রিয়। এবং জাপানের যে ফাইটিং স্পিড, প্রতিটা ম্যাচে দেখবেন তারা 90 মিনিট হয়ে গেলেও মনে হয় থামে না, সেম স্ট্যামিনা থাকে, মানে নিঃশ্বাস তারা একই লেভেলে নিয়ে থাকে, একই পাওয়ার, একই স্ট্রেংথ জেনারেট করে এবং স্ট্রেংথকে এবং টেম্পোকে চালিয়ে যেতে থাকে। এবং বেশিরভাগ ম্যাচে জাপানকে দেখা গেছে তারা পিছন থেকে, মানে হেরে বা পিছিয়ে থেকেও 60 পরে যে চেঞ্জ করার পরে যে 5 জন বা 4 জন প্লেয়ার আসে তখন অনেক বেটার করে স্কোর করছে। এবং ব্রাজিল তো ব্রাজিলই আনডাউটলি ওয়ার্ল্ডের বেস্ট টিম, 5 বার ব্যালন ওয়ার্ল্ড কাপ জেতা, যে সেই টিমের জন্য যে ফাইটিং। এবং আমরা প্রথম ম্যাচ থেকে যে কথা বলে আসছি, আঞ্চলিক কিন্তু এই টিমের ভিতরে একটা পরিবর্তন ঘটিয়েছে। সে ইউরোপিয়ান এবং ব্রাজিলের আগে লোকাল কোচ হিসাবে টিম সবসময় আমরা দেখেছি, বড় বড় কোচ ম্যারিও, রোবারিও, মানে প্রথমবারের মতো মানে আউট অফ ব্রাজিল, বাইরের থেকে ইউরোপিয়ান একটা কোচ নিয়ে কাজ করছে। প্রথম ম্যাচই অনেক বেশি সমালোচনা হয়েছে, সেটাকে সুন্দরভাবে সে জবাব দিয়েছে। পরের ম্যাচে সে ফরমেশন এবং প্লেয়ার চেঞ্জ করে ম্যাচকে 3 গোলে জিতেছে, যেখানে তারা 4-3-2-1 এই ফরমেশনে খেলতে, এখন কিন্তু 4-3-3 খেলছে। সেই জায়গা থেকে টিমের পরিবর্তন এবং অনেক গোছালো। এবং যে প্লেয়ার কাসিমিরো এবং পাকুয়েতাকে আমরা খুব বাজে দেখেছি, তাকে তুলেও নিতে হয়েছে, সেই জায়গা চেঞ্জ করে তারা কিন্তু টিমের ফরমেশনে আবার ভালো জায়গায় এসেছে। আর প্লাস পয়েন্ট হলো ব্রাজিলেরও কিন্তু নেইমার আছে, এবং সেই নেইমারকে নিয়ে সে খেলার বাইরে থেকেও সারা ওয়ার্ল্ডের একটা ফেমাস এবং এত হাই প্লেয়ারের, সে তাকেও কিন্তু সুস্থতা করে নামানো হয়েছে। এবং চিন্তা করা হচ্ছিল, বারবারই কোচ বলেছে, নেইমারকে আমরা 32 বা 32 জন্য তৈরি করছি, যেহেতু সে একটা বড় ইনজুরি থেকে আসছে এবং রিহ্যাব করে সে টিম ট্রেনিং করে আস্তে আস্তে এসেছে। এবং ম্যাচে তিনি শেষ মুহূর্তেও নামিয়েছেন, মাঠের মানে ঘাসটা অ্যাটলিস্ট সে একটা ম্যাচ বড় ম্যাচ খেলার আগে যে কোনো প্লেয়ার ইনজুরি থেকে আসলে তাকে 15-20 মিনিট আমরা এজ এ কোচ তাকে অ্যাডজাস্টমেন্টের জন্য তাকে প্লেয়ার নামানো হয়, এবং সে নামিয়ে সে টিমের সাথে তার সতীর্থর সাথে যে খেলার কম্বিনেশন, এই জিনিসটা সে ফুলফিল করেছে। এবং সে 32 মাস পরে নেমেছে, নামার পরে কিন্তু আবেগে তার চোখ দিয়ে অশ্রু বাড়ায়, সব দর্শকরা তাকে হাইপ করছিল। আর ব্রাজিলকে আর্জেন্টিনার সাথে একটা টিপিক্যাল ম্যাচ হবে আমি বলি, কারণ জাপান অলওয়েজ খেলছে এখন তাদের ফরমেশন 5-4-1, হ্যাঁ, অনেকটাই আফ্রিকান স্টাইলে ব্লকিং, লো ডিফেন্ডিং করে, কিন্তু ওরা কাউন্টার বেস অ্যাটাকিং এ খুব ফাস্ট যেতে পারে, এই স্পিডটা তাদের আছে। অ্যাটাকিং ফুটবল তো ব্রাজিলও খেলে থাকে, কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখছি তাদের মিডফিল্ডের অবস্থা কিন্তু এখনো পর্যন্ত দুর্বল। রাফিনিয়া আমরা জানি যে ইনজুরিতে রয়েছে, যেটা অনেক বড় একটা লস তাদের জন্য। ক্যাসেমিরোর ওই পারফরম্যান্স আমরা পাচ্ছি না, এবং সম্পূর্ণটা আমরা ভিনিসিয়াস জুনিয়র নির্ভর হয়ে গিয়েছি। এবং লাস্ট ম্যাচে ভিনিসিয়াস 2টা স্কোর করার পর কিন্তু সে বলেছিল সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে আঞ্চলিক খেলতে বলায় সে স্কোরগুলো করতে পেরেছে। এই ম্যাচে কি সম্পূর্ণ ফোকাস মানে ভিনিসিয়াসকে কি একা টেনে নিতে হবে নাকি? এটা অ্যাজ এ টিমের কিন্তু একটা কি প্লেয়ার থাকে বা উইনিং প্লেয়ার বলা হয়, যে কোনো ম্যাচ জিততে হলে আপনাকে কারো না কারো এক্সট্রা এফোর্ট দিতে হয়। আমরা যেটা বলি, তার মধ্যে 1 থেকে 2-3 জন হলে ওই টিম নিশ্চিত জয় বের করে নিয়ে আসে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি সেই হিসাবে ছিল রাফিনিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র, দুজনের কম্বিনেশন, একজন লেফট এবং রাইট থেকে ভিতরে ভার্টিক্যাল ঢুকবে এবং ফিনিশ করবে। এবং রাফিনা মানে ইনজুরি হওয়ার আগেও কিন্তু দুটা গোল করেছিল, দুটোই অফসাইড হয়েছে। তারপরের একটা অ্যাকশনে যে দেখলাম তার পেইন ওর বসে যায়, তখন বলা হলো যে সে তার
হ্যামস্ট্রিং এর ইনজুরি হয়েছে, সে ওই ব্যথা নিয়েও বার্সেলোনাও বেশিদিন ভুগছে। এখন পুরো দায়িত্বটাই চলে আসছে ভিনিসিয়াসের। ভিনিসিয়াসকে আগে সে উইঙ্গার হিসেবে খেলতো, উইং ফরওয়ার্ড, কিন্তু এখানে এখন তাকে স্ট্রাইকার হ্যাঁ আঞ্চলিকতে একটা পজিশন করেছে, এটা স্ট্রাইকার বলে না, ফরওয়ার্ড প্লেয়ার। ফরওয়ার্ড প্লেয়ার যে কোনো পজিশনে যখন তখন চেঞ্জ করতে পারে, যেতে পারে। মানে যেহেতু এখন সে একা, হ্যাঁ, কোনো অপশনও নেই। নাম্বার 9 বক্স নিয়ে খেলে না। ব্রাজিলে সেই বক্স নাই। কুইনো আসছে, কুইনোর সাথে যে কম্বিনেশন, তারা বক্সকে ফ্রি রাখে, কখন অ্যাটাক করবে, কারণ ওই টিমকে তুলে নিয়ে আসলে ওরা সবই ব্রাজিলের অফেন্স প্লেয়ার অনেক ফাস্ট, সেই স্পেসটাকে কাজে লাগায়। এটাই তারা সাকসেস, এই প্ল্যান চলছে। জাপান সেই প্ল্যান দিবে কিনা, যেহেতু ডিফেন্ডিং এ অনেক বেশি, এবং ওখানে আবার আঞ্চলিক কি প্ল্যান করবে, যে সবসময় ভিনিসিয়াস ঢুকবে, সেকেন্ড ম্যান কে যাবে। হ্যাঁ, একটা তাদের সাবস্টিটিউশন রাখা উচিত। হ্যাঁ, পাকুয়েতা বা ব্রুনো ঘুমে, এবং হলো নিচের থেকে হলো ডিফেন্ডিং খেলবে হলো ক্যাসিমিরো। তাহলে এই ফ্রডে 3-2 যখন বলা হয়, তার লো ব্লকের থেকে তারা এটা বের হয়ে এসে নিজেদের মধ্যে স্পেস বেশি তৈরি করে, এবং এটাকে কম্বিনেশন প্লে বলে। অনেক বেশি খেলতে খেলতে সুইচ করবে, তখন এই ফাস্ট প্লেয়ারগুলি পিছনে যে ডিফেন্ডার জায়গা থাকে সেখানে বক্সে ঢুকে। আমরা এই দুই টিমের প্রিভিয়াস ম্যাচ নিয়ে আগেও কথা বলেছিলাম যে 14 বার তারা মুখোমুখি হয়েছে, 11 বার জিতেছে ব্রাজিল, 2টা ড্র, 1টা জাপানের জয়। এবং মানে ইন্টারেস্টিং বিষয়, সেটা 2025-এ জাস্ট ওয়ার্ল্ড কাপ শুরুর আগে ফ্রেন্ডলি ম্যাচে জাপান জয়লাভ করেছে। সবাই ফ্রেন্ডলি ম্যাচ খেলে, যখন টিম আসে তার কম্বিনেশন দেখার জন্য কোচরা বিভিন্ন টিমে, এশিয়ান টিম, আফ্রিকান টিম বা অপ্রদেশী দেশগুলোর সাথে তারা খেলে আসে। সেখানে তাদেরই খেলার দেখা গেল যে গ্রুপে এবং পর্যায়ক্রমে এখন 32-তে জাপানের সাথে দেখা হলো। তো সেই ম্যাচটা খেলাতে, সেটা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ। ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল 2 গোলে এগিয়ে থেকেও 3-2-তে হেরেছে। টোকিওর মাঠে খেলা ছিল। মনে হয় জাপান তাদের স্বাগতিক দেশ হিসেবে সেই অ্যাডভান্টেজটা পেয়েছে, এবং ব্রাজিল এবং জাপান সবাই কিন্তু যে 25টা প্লেয়ার বা 26টা প্লেয়ার নেয়, তার 22টা প্লেয়ারই ইউজ করে, সবাইকে নামিয়ে দেখতে পারে কার কি অবস্থা, দুটো করে টিম করে, সেই চেঞ্জিংগুলো গেলে আজকে সেই ম্যাচে কিন্তু আমরা দেখতে পাবো যে ওই ম্যাচের ম্যাচ ভিডিও থেকে কে কি অ্যাডভান্টেজটা নিচ্ছে। এবং ব্রাজিলের একটা গুণ রয়েছে, আমি বলবো, তারা যখন ছোট টিমের সঙ্গে খেলে, তারা আমার মনে হয় তাদের খেলাটা খেলে না, বাট বড় টিমের সঙ্গে যখন তারা পড়ে, যখনই বড় বা যারা আমরা বলি নামে ভারে ভালো খেলে, ভালো টিমের সাথে ব্রাজিল কিন্তু অনেক ভালো ফুটবল খেলে, এবং সেইটাই আসলে ফুটবলের পরিতৃপ্তি। এবং ভালো টিমের সাথে আপনি ভালো ফুটবল খেলবেন, ভালো ফুটবল দেখতে পারলে ভালো গোল হবে। আর ফুটবল গোলের খেলা, যখনই গোল হবে তখনই সবাই আনন্দ করতে হবে, এবং রেজাল্ট হতে হবে না। তো এই জায়গা থেকে ব্রাজিল তাদের প্ল্যান অনুযায়ী যাচ্ছে, এবং একটা ভালো কালকেও আমরা একটা ভালো ফুটবল দেখব। 32 নকআউটের প্রথম ম্যাচ খেলতেছে কানাডা আর আফ্রিকা, তারপরে ব্রাজিল এবং জাপান। কি যে আসলে হতে পারে, আমরা সবাই মনে টেন্স। তারপরে কিন্তু জার্মানির ম্যাচ রয়েছে প্যারাগুয়ের সাথে, রাতের মধ্যেই রয়েছে। জার্মানি খুবই ভালো টিম, মানে 4 বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবং ওয়ার্ল্ড কাপ শুরুর পর থেকে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালটা ছাড়া আজীবন তারা ওয়ার্ল্ড কাপে এসেছে, খেলেছে। যদিও আনলাকিলি লাস্ট কয়েকটা মানে টুর্নামেন্টে আমরা দেখেছি গ্রুপ স্টেজও পার করতে পারেনি, এবার তারা নক আউটে। কি মনে হয় লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে জার্মান যেভাবে এসেছে, তারা গ্রুপ পর্যায় থেকে বেরিয়ে যায়, এবং জার্মানকে সবসময় ধরা হয়, আমরা যেটা কোচরা যে অ্যানালাইসিস করে যেটা চিন্তা করি, সেইখানে হলো জার্মানকে সবচেয়ে সায়েন্টিফিক এবং কম্পিউটার টিম বলা হয়। একদম পজিশন নিয়ে অনেক সায়েন্স, অনেক জ্যামিতি কষে তারা ফুটবল খেলে, এবং তাদের প্লেয়ারের মধ্যে মনে হয় যে রোবটে এরকম একটা ভাব, ওরাও শেষ পর্যন্ত খেলে উইন করে আসে। তো সেই জার্মানকে এক ম্যাচে খুব বেশি দেখেছে কোরাসোর সাথে 7 গোল, পরের ম্যাচে আবার গোল করতে পারেনি, নিচে চলে আসছে। এই জার্মানও কিন্তু 32 ম্যাচ, তারাও কিন্তু পরীক্ষা দেওয়ার, এবং নেগোসিয়াস এই কোচটা কিন্তু এই টিমকে অনেক দিন ধরে পেয়েছে, এবং তার সবচেয়ে অ্যাডভান্টেজ বায়ার্ন মিউনিখ টিমেরই 13-14 জন প্লেয়ার এখানে খেলে, জার্মান লিগের প্লেয়ার। এটা কিন্তু সব সময় জার্মান মানে বায়ার্ন মিউনিখ মানে জার্মান। তো এই জিনিসগুলো অনেক কম্বিনেশন, এবং একটা টিমের লিগের সব টিম প্লেয়ারগুলো পাওয়া গেলে সেই টিমকে প্র্যাকটিস এবং ট্রেনিং করতে অনেক সুবিধা হয়। তো অন্য টিম থেকে আনলে 2-4 জনের ওদের প্র্যাকটিসের ট্যাকটিসগুলি কিন্তু আলাদা থাকে, এখানে আবার একটা ফিলোসফি কাজ করে, কম্বিনেশন করা, অ্যাডজাস্টমেন্ট করা, এই জন্য ট্রেনিংয়ের মধ্যে থাকা। কিন্তু সব ওয়ার্ল্ড কাপের টপ টিমগুলোর কিন্তু একটা পরিভাষা আছে, কোচরা এটা খুব তাড়াতাড়ি তার প্লেয়ার সেট আপ করে, এবং টিম। তো জার্মানিও কিন্তু আজকে চ্যালেঞ্জের মুখে পড়বে, প্যারাগুয়ে, ল্যাটিন আমেরিকার টিম, প্যারাগুয়ে, তাদের মানে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিও রয়েছে, এক্সপেরিয়েন্স রয়েছে প্যারাগুয়ে কোয়ালিফাইং রাউন্ডে ব্রাজিল আর্জেন্টিনার সাথে খুব ভালো ফাইট করে আসছে, যাদেরকে অনেক টপ টিম ধরা হয়, এবং কলম্বিয়া, এখানকার বেস্ট ফাইটিং টিম এসে প্যারাগুয়ে।
তারা কিন্তু ছেড়ে কথা বলবে না, এবং মাঠে প্যারাগুয়ের কিন্তু সেম আরেকটা আফ্রিকানদের মতো ফিজিক্যাল স্ট্রেংথ বেশি, ফুটবল টাফ ফুটবল খেলে এবং স্পিডি অনেক টিমের। Alright. দুটো টিমের খেলা দেখেছি আমরা, কলম্বিয়াও কালকে লাস্ট খেলেছে ও পর্তুগালের সাথে, অনেক টাফ ফুটবল খেলে। তো এইখানে জার্মানকে বের হতে হলে তাদের একটা প্ল্যান আছে, এবং জার্মান কিন্তু ওই যে বললাম অনেক ডোমেস্টিক এবং ফরওয়ার্ড লাইনে অনেক ভালো প্লেয়ার আছে, যেটা জার্মানের এবার কাজ করছে। যে এখন আমরা যদি মনে করি ওখানে মুসিয়ালার মতো নাম্বার 10 আছে প্লে মেকার, এবং তাকে স্পেস দিলে সে কিন্তু কাজ করে ফেলে। এবং কায় হাজার, মানে এবারে জার্মান টিমটা অনেক বেশি ইয়াং হ্যাঁ। প্লেয়ার রয়েছে, যাদেরকে দিয়ে লঙ্গার ভার্সনে খেলানো যাবে, এবং ইয়াং প্লেয়াররা অলওয়েজই মাঠে ভালো করবে, কারণ স্ট্রেংথ বেশি। আমরা যেহেতু ইউরোপের 4টা টিমের নাম বলি, তাহলে সেখান থেকে প্রথম হলে পর্তুগাল আসে, Right. রোনাল্ডো বাদে এই টিমের খুব বেশি ডেপথ, এবং স্পেন, ফ্রান্স এবং জার্মান। Right. হ্যাঁ, এরা নতুন কম্বিনেশনে, এবং তারা এই ওয়ার্ল্ড কাপকে নেওয়ার জন্য অনেক বেশি ট্রেনিং করে টিমকে কম্বাইন করে তারপরে এবারে এসেছে। তো এখানে সবাই একটা বেটার ফুটবল খেলবে। গ্রুপ পর্যায়ের ফুটবল কিন্তু অনেকেরই প্র্যাকটিস ফুটবলের মতো চলে গেছে। Right, right. এখন ডু অর ডাই ম্যাচ, এখন সেই চিন্তা করলে প্রতিটা ম্যাচ, প্রতিটা কারণ সেকেন্ড। ওয়েদারও একটা জিনিস মানে ডিপেন্ড করে। সারা বছর এই প্লেয়ারগুলো আপনার ইউরোপিয়ান লিগে খেলেছে, যেখানে ওয়েদার অনেক বেশি ওয়ার্ম, অনেক বেশি কোল্ড, Cold, ঠান্ডার সেখানে আমেরিকা এবার এটা 40-42 প্রথম ডিগ্রি থেকে, হ্যাঁ, সেলসিয়াস। প্রথম থেকে এটা টিমগুলোর জন্য এই জন্য আগে গিয়েছে, এবং অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, যে হিট হট এবং এই গরমের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে, এটা ইউরোপিয়ান টিমগুলো একটু সাফার করছে। Right, right. যে ফুল টেম্পো বা শেষ দিক পর্যন্ত একই রকম খেলতে পারা। এখানে কিন্তু তার জন্য ফিফা 2টা ব্রেক দিয়েছে মাঝখানে, Right. আমরা হাইড্রোজেন ব্রেক বলি, সেই ব্রেকে কিন্তু তারা পানি এটাই নিচ্ছে মানে এবং 3টা ম্যাচ যেহেতু সবাই খেলে এসেছে, সবাই মোটামুটি ওয়েদারের এখন সঙ্গে ইউজ টু adjustment. হয়ে গেছে। এখন আসলে আসল টিমগুলোর আসল খেলা বের হয়ে যাবে, নকআউটে কি হয় Right. নো ওয়ান নোজ। আমরা মনে হয় টেলিভিশন সেটের থেকে উঠারও 1 মিনিটের সময় সময় থাকবে পাওয়া না, যাবে না। কারণ বেশ কয়েকটা ম্যাচ রয়েছে আমার কাছে সব- মানে লিস্টের। সো আমরা মনে হয় আজকে সবগুলো নিয়ে আলোচনা করতে পারবো না, নেক্সটে আবার আবার দেখা হবে, আলোচনা থাকবে। করব। থ্যাংক ইউ রক্সি ভাই আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। অনেক So, ধন্যবাদ। দেখা যাক, দর্শকদের। একটু পরেই ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকা এবং কানাডা, কি আসলে জয়লাভ করে। শুরু হয়ে যাবে বহুত কিছু। আপনার প্রেডিকশন কানাডার প্রতি, রাইট? হ্যাঁ, কানাডাকে এগিয়ে রাখছি, কানাডা লাস্ট পর্যন্ত জিতবে। আমরাও সেটা দেখি। দর্শক, শেষ হয়ে গেল গ্রুপ পর্বের খেলা, এবং আজকে রাত 11টা থেকে শুরু হতে যাচ্ছে নক আউট, এবং যেখানে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা মুখোমুখি হবে স্বাগতিক কানাডার। কে জিতবে কে হারবে সেটা এখন দেখার বিষয়। চলুন আমরা তাহলে টেলিভিশন সেটে বসে দেখি। দর্শক, আজকের মতো শেষ করছি, আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টেলিভিশনের সাথেই থাকুন। Real chocolatey স্বাদে বেলামে ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। Taste the magic, feel the connection.